হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আরও একটি নতুন জায়গায় চলে এসেছি এবং আজকে এই ভিডিওতে আমার সাথে আছে কস্তুরী। তো আজকে আমি যে জায়গাটা এসেছি সেই জায়গাটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম। আপনারা এখন পিছনে দেখতে পাচ্ছেন আমার, এখানে আমি আর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব এবং পুরো জায়গাটাকে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো সবার প্রথমে আমরা টিকিট কাটার জন্য প্রবেশ করছি এবং টিকিটের মূল্য এখানে হচ্ছে মাত্র 30 টাকা। তো সিকিউরিটি বললেন আমাদের মধ্যে একজনকে গিয়ে টিকিট কাটতে, এবং আমরা টিকিট কাটা হয়ে গেছে এবং কস্তুরী টিকিট কেটে নিয়েছে। তো আমরা এবার প্রবেশ করছি আলিপুর জেল, যেটা মিউজিয়ামে পরিণত হয়েছে। সবার প্রথমে বাঁদিকে পড়বে কফি হাউস। এটা হচ্ছে কফি হাউস, যেটা আপনারা এখন দেখছেন। এখান থেকে পুরো জেলটার একটু ভিউটা দেখিয়ে দিই আপনাদেরকে। এরপরে আমরা সোজা রাস্তা ধরে হেঁটে যেতে যেতে এখানে সিকিউরিটি আমাদেরকে বললেন যে বাঁদিকের রাস্তা ধরে গেলে আপনারা পুরোটা দেখতে পাবেন সারিবদ্ধভাবে। এখানে কি কি দেখতে পাবেন সেগুলো একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে, দেখালাম। এরপরে আপনাদের নজরে পড়বে ডান দিকে একটি শহীদ বেদি, যেটা শহীদদের উদ্দেশ্যে তৈরি হয়েছে। এখানে বিভিন্ন জায়গায় ম্যাপের মাধ্যমেও বোঝানো হয়েছে যে কোন জায়গায় কি আছে, তো আপনাদের যাতে ঘুরতে সুবিধা হয়। এরপর একটি পুরনো লোহার বিভিন্ন জিনিসপত্র দিয়ে বিভিন্ন মনীষীদের এখানে মূর্তি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে পাঠভবন, যেখানে তখনকার সময় বন্দীদেরকে পড়ানো হতো। এরপরে সোজা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আপনাদের নজরে পড়বে এখানে নেহেরু সেল, নেতাজি সেল, চিত্তরঞ্জন দাস সেল, বিধানচন্দ্র রায় সেল। চলুন সেই সেলগুলো আমরা ঘুরে একটু দেখি। তো সবার প্রথমে আমাদের নজরে এলো ফাঁসির মঞ্চ। আচ্ছা, তো ভেতরে প্রবেশ করা যাক। তো ভিতরে প্রবেশ করতে করতে সবার প্রথমে আপনাদের নজরে পড়বে যেটা হচ্ছে সেটা ডিটেনশন সেল। তো কয়েদিদেরকে এনে প্রথমেই ডিটেনশন সেলে রাখা হতো। চলুন ডিটেনশন সেলগুলো একটু ঘুরে দেখি। তো ডিটেনশন সেলগুলো এরকম ছোট ছোট কামরার ঘর হতো, যেখানে এইরকমভাবে সিমেন্টের বিছানা করা থাকতো এবং কোনো টয়লেটের ব্যবস্থা এগুলো ছিল না। তো ওই রুমের মধ্যেই তাদেরকে করে ওখানে থাকতে হতো। তো এরপরে আমরা প্রবেশ করব ফাঁসির মঞ্চ। তো এখন যেটা দেখছেন আপনারা, এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। ইংরেজ আমলে এখানেই ফাঁসি দেওয়া হতো, তবে এখন যে পদ্ধতি দেখানো হচ্ছে এটা একটু আধুনিক, কারণ তখনকার সময় গাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হতো। এইখান থেকে ফাঁসি দেওয়ার পর তারা দেখতেন সৈনিকরা যে যার ফাঁসি দেওয়া হয়েছে তার মৃত্যু হয়েছে কিনা, এবং তারপরে তার ডেড বডি বের করে আনা হতো। এবং এখানে আপনারা দেখতে পাবেন যে কোন কোন শহীদদের তালিকা যাদেরকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল এরকম। এবং এখানে একটা জিনিস নজর করবেন যে প্রত্যেক মিটার বক্সে খুব সুন্দর করে ছবি আঁকা রয়েছে, এটা আপনাদের নজরে পড়বে। এরপর যেটা আমরা প্রবেশ করছি এটা হচ্ছে পোস্টমর্টেম ঘর। যেসব কয়েদিদের ফাঁসি দেওয়া হতো এবং তারপরে তাদের পোস্টমর্টেম করার জন্য এই ঘরে নিয়ে আসা হতো। এরপরে আমরা প্রবেশ করব নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীন্দ্রমোহন কক্ষ। তো চলুন সেগুলো প্রবেশ করে দেখা যাক। এটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের কক্ষ। চলুন ভিতরে ঢুকে দেখা যাক। এখানে ওনার একটা মূর্তি রাখা রয়েছে এবং ওনার সেই সময়কার বেশ কিছু ছবি বিভিন্ন জনের সাথে সেগুলো এখানে টাঙানো আছে। তার উপরে বিভিন্ন কথা লেখা রয়েছে, সেগুলো কোন পরিপ্রেক্ষিতে তোলা। এটা হচ্ছে অন্ধকারময় একটি কালকুঠরি, যেটা তখনকার সময় এই কালকুঠরিতে ভরে দেওয়া হতো অনেক কয়েদিকে। এখানে কোনো আলোর ব্যবস্থা নেই। এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু মূর্তি দেখা, ওনার কক্ষ এটা। এরপরে চিত্তরঞ্জন দাসের কক্ষ, যেটা এখানেও যদিও ওনার মূর্তি নেই, ভিতরটাতে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। যতীন্দ্রমোহন সেনগুপ্তর সেল। এরপরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম যেখানে জওহরলাল নেহেরু ছিলেন সেই জায়গাটায়। আমি এসে পৌঁছেছি, এটা হচ্ছে জওহরলাল নেহেরু যেখানে ছিলেন সেই জায়গাটায়।
সেই কক্ষটাকে আপনাদেরকে আমি দেখাবো। তো তার আগে আমি দেখিয়ে দিই যে এখানে আপনার ইন্দিরা গান্ধী আসতেন ওনার সাথে দেখা করার জন্য। তৎকালীন সময় ইন্দিরা গান্ধী এখানে এইভাবে এসে অপেক্ষা করতেন ওনার সাথে দেখা করার জন্য। এরপরে আমরা প্রবেশ করব জওহরলাল নেহেরু কক্ষ, যেখানে জওহরলাল নেহেরুর একটি মূর্তি রাখা রয়েছে এবং ওনার কিছু ছবিও এখানে ফ্রেম করে রাখা রয়েছে। তারপরে আমরা প্রবেশ করছি যেটা তৎকালীন সময় গোডাউন ছিল, কিন্তু বর্তমানে ওটাকে একটি সুন্দর লাইব্রেরির রূপ দেওয়া হয়েছে এবং এখানে আপনি বিভিন্ন বই পড়তে পারবেন। এরপর আমরা প্রবেশ করছি 1 এবং 2 নম্বর সেলে। এখানে অনেকগুলো ছোট ছোট সেল রয়েছে, কিন্তু সেগুলো এখনও কাজ চলছে। 3 নম্বর সেলটাকে বন্ধ রাখা হয়, জানি না কেন। এরপর আমরা প্রবেশ করব 4 নম্বর সেলের দিকে। তো চলুন 4 নম্বর সেলে প্রবেশ করা যাক। 4 নম্বর সেলের বেশিরভাগ সেলই বন্ধ রয়েছে এবং এগুলোতে এখনও কাজ, মেরামতির কাজ চলছে। এখানে আপনাদের নজরে পড়বে, যেটা আমি আগেও বলেছি, যে বিভিন্ন যত ইলেকট্রিকের মিটার বক্স আছে প্রত্যেকটাতে সুন্দর করে পেন্টিং করা রয়েছে। তো বন্ধুরা, এখন আমি এসে গেছি ওয়াচ টাওয়ারের কাছে। এবার আমরা ওয়াচ টাওয়ারের দিকে উঠবো এখান থেকে। এই ওয়াচ টাওয়ারে একটি 1.5 ঘন্টার শো দেখানো হয়, যেখানে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং এটা সম্পূর্ণ ফ্রিতে দেখানো হয়। তো আপনারা চাইলে এখানে এসে এই শোটা দেখতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে প্রদর্শনীশালা, যেখানে বিভিন্ন জিনিস দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানে আপনারা ঘুরে অনেক কিছু দেখতে পারবেন। এখানে পুরনো আগেকার দিনের বিভিন্ন কয়েনকে দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এই জায়গাটাকে। তো এর দেখা যাক কোন বিপ্লবী তোমার মধ্যে আছে। নেই নাকি? এরকমই তো আর ঋষি অরবিন্দ গোপ্তা কোথায়? এখন আমার মধ্যে বিপ্লবী পূজা হচ্ছে, এবার ফাইনালি আসছে। এটা কি? বারীন্দ্র কুমার ঘোষ আমার মধ্যে আছে। এখানে একটি 15 থেকে 20 মিনিট শো দেখানো হয়, যেটা সম্পূর্ণ ফ্রিতে। তো আপনারা চাইলে সেটা দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে একটি লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামের ব্যবস্থা করা হয়ে থাকে, যেটা আমার পিছন দিকে আপনারা দেখতে পাবেন। যে এই মাঠটাতে এই লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামের ব্যবস্থা করা থাকে এবং এখানে বসার সিটও করা আছে। এই লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম দেখার জন্য 100 টাকার আলাদা করে টিকিট কাটতে হয় এবং তারপরেই আপনাকে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম দেখানো হবে। সন্ধ্যে 6টায় এবং সন্ধ্যে 7টায় এই দুটো টাইমে দেখানো হয়। 100 টাকা করে তার ফিস নেওয়া হয়। ইংরেজ আমলের লোক। সিঁড়ি দিয়ে উপরে এলে আপনাদের নজরে পড়বে ঔপনিবেশিক স্থাপনের বিভিন্ন অধ্যায়ের পর। বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের যে সেল আছে সেখানে চলুন।
এখানে একটি খাবারের রেস্টুরেন্টও আছে, যেটাকে ওনারা এখানে চালু করেছেন। একান্তি ইন্ডিপেন্ডেন্ট কিচেন বলে একটা রেস্টুরেন্ট আছে এখানে, আপনারা আসতে পারেন, এলে খেতে পারেন। যেখানে ইউরোপীয় বন্দিরা প্রার্থনা করতো, তো সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই গোটা ঘরটার ঠিক এই জায়গাটায় ওনারা ওনাদের দেবদেবীর কাছে প্রার্থনা করতেন। বন্ধুরা, এবারে আমরা এখন ঢুকবো তাঁতকল। আমার পিছন দিকে যেটা দেখা যাচ্ছে এটা পুরোটাই তাঁতকল, যেখানে তখনকার সময় যেসব কয়েদি ছিল তাদেরকে দিয়ে তাঁতের কাজ করানো হতো।